দেখছেন TV9 বাংলা। এখন বিকেলের বিতর্ক, আপনাদের সঙ্গে আমি রাজা। এই সময়ের রাজনীতিতে একটা অত্যন্ত প্রাসঙ্গিক, আগের যে রাজনীতি হয়ে এসেছে এতদিন তাতেও অত্যন্ত প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন শাসক দল অনেক প্রাসঙ্গিক করে ফেলেছে এই বিষয়টাকে। কি, কোন সময়ে কোন বয়সে রাজনীতি থেকে বানপ্রস্থে চলে যাওয়া উচিত, বা রিটায়ারমেন্টের দিকে ধীরে ধীরে চলে যাওয়া উচিত, বা অতিথি শিল্পীর ভূমিকায় থেকে যাওয়া উচিত। এটা একটা বিতর্ক অনেক দিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চলছে। একটা ধারণা বা পারসেপশন তৈরি হচ্ছিল যে আর বোধহয় কয়েকটা বছর এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দল প্রশাসন সব ছেড়ে দিয়ে তিনি ধীরে ধীরে মার্গদর্শকের ভূমিকায় চলে যেতে পারেন। এইরকম একটা পারসেপশন তৃণমূলের শিবিরের অন্দর থেকেই, কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু না, পর দুটি বৈঠকে দলের অভ্যন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন অন্তত এক দশক এখন তিনি থাকবেন সর্বে সর্বা। তিনি আলাদা করে বলেননি কি দল কি প্রশাসন, কিন্তু তার সুরটা ঠিক এই রকম। কিন্তু আমরা প্রথমে শুনবো খুব সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রিটায়ারমেন্ট, রাজনীতিতে অবসরের বয়স নিয়ে কি বলেছিলেন। আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 70, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। এবং যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য প্রযোজ্য। বলে না, ওই কথার পরনে কথা বেরিয়ে আসে। তৃণমূল নেত্রী একটা মঞ্চ থেকে একবার বলেছিলেন, এই সৌগতদা মাঝে মাঝেই বলেন বয়স হয়ে যাচ্ছে। দেখুন কি বলেছিলেন। ঠিক যেমন সৌগতদা মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। মাঝে মাঝেই বিতর্ক দেখা দেয় শাসক দলে, এই বয়সে কি আর টিকিট দেওয়া উচিত। সৌগতরা একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর দাঁড়াবেন না, তারপরে তিনি আবার টিকিট পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন এই বয়সে শেষ লোকসভা ভোটের টিকিট দেওয়া হলো, এটা নিয়ে উত্তর কলকাতায় এবং গোটা তৃণমূলে দলের একটা অংশের মধ্যে ক্ষোভ ছিল, তা নিয়ে তরজাও হয়েছে। যাই হোক, সেই সমস্ত বিতর্কে আমরা আসবো। কিন্তু আপাতত মমতা যেটা বলেছেন, 10 বছর আমিই থাকবো। আমি আমাদের যারা অতিথি আলাপ করিয়ে দিই। প্রথমেই আমার সঙ্গে রয়েছেন আজকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, বাদিক থেকে রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, সর্বরী মুখোপাধ্যায় বিজেপি মুখপাত্র, এবং কৌস্তব চট্টোপাধ্যায় সিপিএম মুখপাত্র এবং সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। তিনজনকেই স্বাগত জানাই আমাদের নিউজ রুমে। আমরা এই বিতর্ক শুরু করব অনির্বাণকে দিয়ে, তার কারণ অনির্বাণ যখনই আমাদের এখানে আসেন, তার যেভাবে তিনি যুক্তি পেশ করেন তাতে বোঝা যায় উনি তৃণমূলের হয়েই কথা বলেন। দেখুন রাজাদা, এখানে বিতর্কের কিছু আছে বলে আমি অন্তত দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 10 বছর কেন, উনি যদি কর্মক্ষম থাকেন এবং মনে করেন আগামী 20 বছর 30 বছর তিনি তৃণমূল কংগ্রেসকে দিশা দেখাবেন। তৃণমূল কংগ্রেস তার হাতে প্রতিষ্ঠিত। তার যে প্রায় অর্ধ শতাব্দীর রাজনৈতিক জীবন, যদি আমি তার কলেজ জীবন থেকে ধরি, প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে তিনি যে শুধু তৃণমূল কংগ্রেসের সর্বা হয়ে উঠেছেন এমনটা তো নয়। তিনি বাংলার তথা ভারতবর্ষের একজন অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, এবং তার রাজনৈতিক ওজন এতটাই যে আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতের বিরোধী দলের বা বিরোধী জোটের মুখ কে হবেন সেই প্রশ্নে তার নাম কারা প্রস্তাব করছেন। লালু প্রসাদ যাদব, শরদ পাওয়ার, অখিলেশ যাদব। আপনি ভেবে দেখুন এই নামগুলি। শরদ পাওয়ার পশ্চিমে মহারাষ্ট্রের কত বড় নাম, লালু প্রসাদ যাদব পূর্ব ভারতের রাজনীতিতে কত বড় নাম, অখিলেশ যাদব কত বড় নাম। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ যদি এটা জানেই তাহলে, এবং তার ফিটনেস সম্পর্কেও গোটা দেশ জানে, তাহলে দলের অভ্যন্তরে এটা তাকে বলতে হচ্ছে কেন এখন?
দেখুন, দলের অভ্যন্তরে বলেছেন, কিভাবে বলেছেন, কোন কনটেক্সটে বলেছেন সেটা তো আপনারা রেকর্ড করে আনেননি। তার একটা আভ্যন্তরীণ মিটিং ছিল, সেখানে একটি রাজনৈতিক দলের সভা, আভ্যন্তরীণ সভা, আলোচনায় বহু কথা আলোচনা হয়। আপনারা একটা লাইন তুলে এনেছেন মাত্র। তার কনটেক্সট কী ছিল, কাকে বলছিলেন, কোন কথার প্রেক্ষিতে বলছিলেন, সেটা বিচার করলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বেসর্বা আছেন, আগেও ছিলেন, আগামীতেও থাকবেন। বেশ, সর্বই দেবে মাইকটা নিন প্লিজ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিনের একটা রাজনৈতিক ওনার অধ্যাবসায় রয়েছে, ব্যাখ্যা রয়েছে, ইতিহাস রয়েছে, অতীত রয়েছে একটা। তাতে উনি খুব ভালো করে জানেন যে দল উনি চালাবেন বটেই, উনি ওনার জীবদ্দশায় দল কেন অন্য কেউ চালাবে, কিন্তু সরকারটা উনি আর চালাবেন না। এবং সরকারটা যে উনি আর চালাবেন না সেটা ওনার থেকে ভালো কেউ জানে না। এবং সেই কারণেই উনি বলেছেন যে উনি দলটা না চললে তো দলটা উঠে যাবে, দলটা থাকবে না। ফলে উনি চালালে ওনার অভিজ্ঞতা দিয়ে, দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে যদি দলটাকে উনি একটু চালিয়ে নিয়ে যেতে পারেন, এবং যেহেতু আজকে মুখ্যমন্ত্রী কথা বলেন বিরোধী নেত্রীর মতন, ফলে বিরোধী নেত্রী হওয়ার ওনার একটা বাসনা আছেই। তাই সরকার চলবে না, দল হয়তো মমতা ব্যানার্জি চালাতে পারেন। কৌস্তব চট্টোপাধ্যায়, প্রথম প্রতিক্রিয়া নেব। আমি বলবো কখন বললেন উনি এই কথা, খুবই ইম্পর্টেন্ট। আজকে বাচ্চাটা মারা গেল, ভেজাল স্যালাইন যা অন্য রাজ্যে বন্ধ হয়ে গেছে তা আমাদের রাজ্যে দিনের পর দিন চালানো হলো। উনি কখন বললেন? উনি ওনার দল চালাবেন না তো কে চালাবেন? আমরা চালাবো নাকি? এ তো নতুন কোনো কথা না। কিন্তু কেন উনি এই কথাটা বললেন? প্রতিদিনের জীবন যন্ত্রণা, মানুষের অসুবিধে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়ছে, কাটমানি, সিন্ডিকেট ছিঁড়ে খুবলে খাচ্ছে তৃণমূলের এক নেতা আরেক নেতাকে। মাথায় থেতলে ইট মেরে এক নেতাকে খুন হয়ে গেল, তার 10 দিন আগে একজন খুন হলো। বাবলা খুন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী টুইট করলেন, এ খুন হওয়ার পর তো টুইট করলো না, বাবলা টাকা পাঠাতো, সিন্ডিকেটের টাকা মুখ্যমন্ত্রীকে। প্রশ্ন হচ্ছে এই কনটেক্সটে এইটা বলে প্রেস, মিডিয়া, TV9 তৃণমূলের অন্দরের গোলমাল বলে ঝাঁপিয়ে পড়বে। আর আসল যে এজেন্ডা, আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত, অনেকে হাততালি দিয়েছিলেন দেওয়ানদিঘিতে যখন 2012 সালের সরকার পরিবর্তনের পর প্রদীপ্তা এবং কমল গাইনকে খুন করেছিল মিছিলে তৃণমূল, অনেকে হাততালি দিয়েছিলেন। সেদিন আমরা বলেছিলাম কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায়। সিন্ডিকেট রাজ, কাটমানি, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, এইগুলো থেকে এজেন্ডা ঘোরার জন্য মুখ্যমন্ত্রী পরিকল্পিত উপায়ে কথা বলছেন এবং স্পোক্সপারসনরা পক্ষে বা বিপক্ষে বলছেন যাতে TV9-এ এইটা এজেন্ডা থাকে, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের সমস্যা, গরিব কৃষকের সমস্যা না থাকে। কৌস্তব চট্টোপাধ্যায় যুক্তি শুনলাম, এটাও কি পরিকল্পিত? ইন্টারেস্টিংলি কুণাল ঘোষ সাম্প্রতিক সময়ে তার সুর বদলে গিয়েছে। তিনি কখনো বলছেন যে কোনো বিতর্কের কি বিষয় বিতর্ক সেটা বড় কথা নয়, কিন্তু তিনি বলছেন মুখ্যমন্ত্রী যখন যদি কিছু বলেন সেটাই শুনবো, সেটাই মানবো, যা তিনি আগে বলতেন না এরকম ভাবে আউটরাইটলি। আবার আজকে তিনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন খুব ইন্টারেস্টিং দিনে, তাতে তিনি লিখছেন যে একটা উপন্যাসের 200 পাতার উপন্যাসের 151 পাতা থেকে যদি কেউ পড়ে তাহলে গোটা গল্পটা জানা হয় না। সেই পোস্ট দেখুন এবং তিনি কি বলেছিলেন সেটা শুনুন। 2023 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ আরো জনপ্রিয় হয়ে উঠছেন। 2036 সালে লিখে রেখে দিন, এই শুভেন্দু অধিকারী মাথার চুল উঠে যাবে, চুল ছিঁড়তে ছিঁড়তে, সেদিন বাংলার মসনাদে মুখ্যমন্ত্রী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি গোড়ার থেকেও বলেছি যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আরেকজনের মুখ থেকে শুনবো না। কুণাল বাবুর যে বক্তব্যটা প্রথমে শোনালাম আপনাদের আমরা, সেটা কিন্তু 2023 সালে উনি বলেছিলেন। সেই অঙ্ক যদি মেলাতে হয় আর বৈঠকের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, দেখুন সেই 10 বছর, ঠিক 1 দশক, ওটা 2035-36 হচ্ছে, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অফ রেকর্ড দলের ভেতরে বলেছেন বিধায়কদের যে আমি আরো 10 বছর দেখব, সেই অঙ্ক কিন্তু মিলে যাচ্ছে। এটাই বা কি করে হয়? এটা সম্পূর্ণ কাকতালীয় বলে আমার মনে হয়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী কি হবেন এটা বাংলার মানুষ ঠিক করবেন। এবং জনপ্রিয়তার নিরিখে, রাজনৈতিক জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে যে কোনো দল মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে কেউ আছে কি? আমার মনে হয় প্রশ্নটা করারই আসলে কোনো মানে নেই। সেই কারণেই আগামী 10 বছর মানে 2টো টার্ম, আরও 2টো টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, এটা বলার জন্য আলাদা করে প্রচুর ভাবনা চিন্তা করার দরকার নেই। কুণালবাবু তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কে মুখ্যমন্ত্রী হবেন সেটাও বাংলার মানুষ ঠিক করবে। কুণালবাবুর ভালোবাসাটা তাহলে বদলে গেল কি করে? আমার প্রশ্ন হচ্ছে এখন তাহলে ভালোবাসাটা বদলে গেল? বদলে যাওয়ার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ঝগড়ার বিষয়ে বা যে কোনো বিতর্কের বিষয়ে
মুখ্যমন্ত্রী বলুন আমি মেনে নেবো, এটা উনি বলছেন। আগেই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, তিনি যেটা বলবেন সেটা যে একজন মেনে নেবেন তাতে অস্বাভাবিক কি আছে? কিন্তু তিনি একই সঙ্গে একটি ভিডিও বার্তায় তার ইউটিউব পেজে সম্ভবত এটাও বলেছেন যে আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যেটাকে আপনারা বিতর্ক বলে দাগিয়ে দিচ্ছেন, সেই ঘটনার পরে বলেছেন, কিন্তু আগে বলার কথা বলছি না, পরেও তিনি একই কথা বলছেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে হায়ারার্কি সেইটা যেমন ছিল তেমন আছে। আপনারা বাকি যে বিতর্ক করছেন, কৌস্তবদার কথা যদি মেনে নিতে হয়, এই গোটা কনস্পিরেসির মধ্যে আপনারাও কিন্তু অংশ, কারণ আপনারা ওদের দাবি মতো প্রোগ্রাম করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে প্রোগ্রাম করছেন, মানে আপনারাও ষড়যন্ত্রের সামিল। সর্বরী মুখোপাধ্যায় বিজেপি, মাইকটা নিন প্লিজ। হ্যাঁ, ভাই অনির্বাণের আর বলার কোনো বিষয় নেই, কারণ নেত্রী বলছেন, নেত্রীকে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমি দল চালাবো। এখন পরিষ্কার দেখুন, এখন তো ওনার সে বয়সও নেই যে 29 দিন ক্যাডবেরি খেয়ে উনি ওই যেমনটা করেছিলেন আর কি সেইভাবে আন্দোলন করবেন, সে বয়সও নেই ওনার। ফলে উনি যতই বলুন মনের বয়স কম বলে, সৌগতবাবুর টিকিটের বিষয়ে তখন বলেন মনের বয়স কম, কিন্তু ওনাদের মধ্যে উনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দায়িত্ব নেবে না নেবে এটা ভাবারই দরকার নেই। দলের দায়িত্ব যে পারে নিয়ে যাক, সরকারটা ওনাদের হাতে আর থাকবে না, কারণ যে পরিস্থিতি ওনারা দাঁড় করিয়েছেন প্রতিদিন এই পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা। গতকাল বাড়ি হেলে পড়লো, তার আগে আমরা দেখলাম প্রসূতিরা মানে বলা ব্যান করা ওষুধ তার মধ্যে দেওয়া হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো দারুণ রোমহর্ষক ঘটনা এই পশ্চিমবঙ্গের মাটিতে। মানুষ ঘেন্না করছে এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ তাদের যে মানে তাদের বখরার যে মারামারিটা। অ্যাকচুয়ালি দুলাল সরকার বনাম নন্দু তেওয়ারি, এদিকে দেখুন বকুল শেখ বনাম আরেকজন কি জারিক শেখ না কি যেন নাম, এই যে একটা বকরা বকরি, বা ওনাদের যিনি পৌরপিতা সুশান্ত ঘোষকে বলতে হচ্ছে যে 3000-এর মতন ভোটার আমার, কিন্তু 1,95,000-এর উপর লোক গুলশান কলোনিতে থাকে, তারা কারা আমি জানি না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিচক্ষণ মানুষ তিনি জানেন যে এভাবে কিছুতেই সরকার আর চলবে না। কৌস্তব চট্টোপাধ্যায়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল, কাটমানির তৃণমূল, চুবাইয়ের তৃণমূল, চুন বালির সাপ্লাইয়ের তৃণমূল, কাজেই ঢাকতে হবে। এখন আমার কথা, আমার দিদি বিজেপির দিদি অনেকগুলো কথা বললেন, মারামারি গোলমাল তৃণমূলের মধ্যে সব আছে, আবার বিজেপির অন্তরেও আছে। 21 সালের নির্বাচন হেরে যাওয়ার পর বিজেপির এক নেতা বলল কামিনী কাঞ্চনে আক্রান্ত হয়ে গেছিল। আমি বলি আমাদের রাজ্যে কিন্তু বিরোধী দল ও নেতা আছে, বিরোধী দল নেই। স্যালাইন কাণ্ডে কোথায় বিজেপি? আমি দেখতে পেলাম না। মীনাক্ষীরা প্রথম দিন থেকে পাশে রাস্তায় নেমে পড়লো। আমাদের তো শূন্য বলা হয়, আমরা বলছি একটা পলিটিক্যাল কথা। আসলে শূন্য মানে কি? যে কোনো জায়গায় ট্যাক্স পেয়ারদের পয়সায়, এমনকি বিজেপির এমএলএদেরও ডাকে না, আমাদের জনপ্রতিনিধিদেরও ডাকে না, ট্যাক্স পেয়ারদের টাকায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, এই মিটিং করতে পারে মমতা ব্যানার্জি জনগণের পয়সায়? আজকে বিরোধী শূন্য করলে এরকম হবে, তৃণমূলকে মারবে। আমি শুধু বলবো রাজাদার মতো যদি জিরো ফিগার এখন টার্গেট তৃণমূলের নেতাদের হওয়া উচিত, রাজাদার মতো জিরো ফিগার, তাহলে টার্গেট হবে না। এই যে জিরো ফিগার ছাড়া অন্য কোনো উপায় নেই, তৃণমূলকে মারবে। বেশ, আরেকটা কথা, এই যে দলে দ্বিতীয় কেউ নেই এরকম একটা বার্তাই তো দেওয়া হলো। মানে দেখুন, সাধারণ মানুষ তো সাদা বাংলা বুঝবে নাকি, অত অঙ্ক জটিল বোঝে না সাধারণ মানুষ, এখানে যাওয়ারও দরকার নেই। এখানে কোনো জটিল অঙ্কের নেই, কিছু নেই। আমি বললাম রাজাদা প্রথমে যে তৃণমূল কংগ্রেস নিজের হাতে নিজের রক্ত দিয়ে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে পরিস্থিতিতে মিড 90s-এ তৃণমূল কংগ্রেস তৈরি হচ্ছে, আপনি তার দিকে নজর দিলে বুঝতে পারবেন যে সিপিআইএম-এর বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে কংগ্রেস, এই তৎকালীন কংগ্রেস আপোষ করছে কি করছে না, এই প্রশ্নটা তিনি সরাসরি মানুষের কাছে নিয়ে গেছিলেন, সেই ইনডোর আউটডোর, আপনাদের খেয়াল থাকবে। সেইখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং গোটা কংগ্রেসি ভোটটা এন্টায়ারটা শিফট করে গেল, অ্যান্টি সিপিএম ভোটটা এন্টায়ারটা শিফট করে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। অতএব তিনি নিজেকে প্রমাণ করার তো নতুন করে কিছু নেই, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। না, সেটা নিয়ে কারো বিরক্তি নেই। এক সেকেন্ড, দল চালাবে তৃণমূল, কারেক্ট। কিন্তু তৃণমূল না এলে তুমি জানতে পারতে না মালদা জেলার নাম এখন মালদা না, মাল দেয়। কে মাল দেয় আর কে মাল নেয় তার উপর নির্ভর করছে তৃণমূল নেতাদের জীবন। উত্তর নেব। আরেকটা, মমতা বন্দ্যোপাধ্যায় একমেব অদ্বিতীয়ম, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব বেশি যে বিতর্ক আছে বা ধোঁয়াশা আছে এমন নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিমই তো অভিষেককে এত সুযোগ দিয়েছেন রাজ্য জুড়ে প্রচারের, এবং কোনো ইলেকশনে
তিনি তারও যে ম্যাজিক হয়েছে এমন প্রচারও হয়েছে দলের তরফ থেকে, সেগুলো তাহলে কেন করা হয়েছে? আপনার কথায় শুনে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা টিম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অংশ নয়। আমি এই জায়গাটাই বলতে চাইছিলাম, এই ধারণাটাও ঠিক নয়। কারণ তৃণমূল কংগ্রেসের যে টিম, এটাই তো দল সামলাতে পারছে না বলে মনে করা হচ্ছে। সেই সামলাতে পারছে কি পারছে না সেটা তো আপনার পারসেপশন, সেটা আপনার ব্যাখ্যা হতে পারে, সেটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। দেখুন, দল কিভাবে সামলানো হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আমি বা আপনি শিখিয়ে দেবো, এই দৃষ্টতা বোধহয় আমাদের কারোরই নেই। অতএব যে বিতর্কের অবকাশ আপনারা দেখতে পাচ্ছেন তাতে যাই হবে তৃণমূলের ভেতরে হবে, ভোটের সঙ্গে বা সাধারণ মানুষের পরিষেবার প্রশ্নে তার কোনো প্রভাব নেই। আগামীতে 26-এ যে ভোট হবে, ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং বিজেপি, আপনি লিখে রেখে দিন, 50-এর ধারে কাছে যদি যেতে পারে সেটাই অনেক। আমার একটা সিম্পল প্রশ্ন, না, আমার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে কথাগুলো অনির্বাণ বলছেন, গত পরশুদিনকে ওনাদের বিধায়ক আব্দুল গনি বলছে যে কেউ 10 কোটি টাকা কামাবে, কেউ 10 টাকাও কামাতে পারবে না। আসল লড়াই এখানে। এখন যে দলের বিধায়কদেরকে অন ক্যামেরা এগুলো বলতে লাগে, সেই দলের হয়ে মাথা ফাটাচ্ছে অনির্বাণ, ওর ইচ্ছে হচ্ছে ফাটাচ্ছে, কিন্তু বাংলার মানুষের কাছে ছবি কিন্তু পরিষ্কার। না, আমি আজকের পর থেকে তৃণমূলের ভেতরে নবীন প্রবীণ ডিবেটটা, ইস্যুটা কোন চেহারা নিতে পারে বলে মনে হয়? দেখুন, আজকে আমাদের ফোকাস ডিবেট। আমি মনে করি নবীন প্রবীণটা গিমিক, এরকম কোনো লড়াই নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী আদৌ বলেছে কিনা আমি বলতে পারবো না, বললেও পরিকল্পিত উপায় বলেছে। রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের বেহাল সিন্ডিকেটের ব্যবস্থা, ওই যে রাজ্যের আমি বলছি এইটাকে তার কি ভিউ সেটা তোমরা বাইট শোনাচ্ছি। উনি বলছেন দূর, মনের কোনো বয়স হয় নাকি? উনি বলেছেন ওনার কথা। আমি আবার বলছি তো যে এখানে আলোচনা হলো কি আলোচনা হলো এখানে, যে তৃণমূলের নেতা বলছে কেউ 10 টাকা কামাচ্ছে, কেউ 10 কোটি টাকা কামাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমি এইটুকু শুধু বলতে চাই, কিছু দিতে নয়, কিছু নিতে নয়, কিছু দেওয়ার জন্য রাজনীতি করুন। বামপন্থীদের চিরকাল বেশ। বয়সের ব্যাপার যখন আসি, দেখুন, একটা ডিবেটকে একটু বৃহত্তর জায়গায় পেরিফেরিতে নিয়ে যেতে গেলে যেটা করতে, ইএমএস নাম্বুরদি পার, একের পর এক বলছি, VS অচ্যুতানন্দন, মনমোহন সিং, জ্যোতি বসু, এরা সমস্ত কিন্তু 80 পেরিয়ে হয় কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, মানে যখন শেষ করেছেন। এমনকি অচ্যুতানন্দন রেকর্ড করেছেন, 84 বছর বয়সে তিনি কেরলের মুখ্যমন্ত্রী হয়েছেন, 89 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সুতরাং বয়স নিয়ে যদি ডিবেট করতে হয় রাজনীতিতে, এটাও একটা আঙ্গিক। আমি অনির্বাণকে একটু বলার সুযোগ দেব, প্লিজ, আমি বলার সুযোগ দেব। না, আমি বলবেন, কারেকশন করবেন, বলুন। বিজেপির অভ্যন্তরে আমরা দেখেছিলাম লালকৃষ্ণ আদবানিকে বানপ্রস্থে পাঠানোর জন্য মার্গদর্শক মণ্ডলী তৈরি হলো। 75-এর ঊর্ধ্বে চলে গেলেই আপনি মোটামুটি রিটায়ারমেন্ট হয়েছিল। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 73 বছর বয়স, তিনি দীর্ঘায়ু হন আমরা সবাই চাই, কিন্তু আগামী 2 বছরে তিনি যখন 75 ক্রস করবেন এবং মোহন ভাগবত তিনিও যখন 75 ক্রস করে যাবেন, এই দুজনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সর্বরীতি বলতে পারবে? না, কি আশ্চর্য! আমাকে তো এটা নিয়ে কথা বলতে হয়নি। আমার দেশের প্রধানমন্ত্রী কি এমন কোনো মন্তব্য করেছেন? করেননি। আপনাদের দলের সিদ্ধান্ত, হয়তো আপনি জানেন না, এটা আপনাদের দলের অফিশিয়াল সিদ্ধান্ত। আপনাকে জানাতে হবে না। আমার দলের সিদ্ধান্ত আমি জানি। আমার দলের উনি বলছেন বয়স, আপনাদের দলে কি বয়স নিয়ে এই ডিবেটটা তৈরি হয়েছে, উঠেছে? না, হয়নি। আমার আদবানিকে যখন রিটায়ারমেন্টে পাঠানো হলো এটাই বলা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে দল চালাবার জন্য। সময় কম, আমি কৌস্তবের কাছে আসবো, বলুন। আমরা যদি আপনি বলেন নবীন প্রবীণের বিষয়, তাহলে আমরা মনে করি নবীনদের কর্মচঞ্চলতা আর প্রবীণদের অভিজ্ঞতা। জ্যোতি বসু 50-এর বয়সের গোড়ায় কিন্তু রাজ্য পার্টির সেক্রেটারি হয়েছিল। উনি 63-তে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং 86 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। অসুবিধা কি? হ্যাঁ, না, আমি সেটা বলছি না। তাহলে আরে বিমান বসুর মতো সচল কজন আছে 85 বছর বয়সে? তাহলে আমি বলবো অনির্বাণ, এইগুলো যদি উদাহরণ হয় আমাদের চোখের সামনে, তাহলে অভিষেক যে 70-71-এর কথা বলছেন বা বড়জোর 75, সেটা কি দোপে টেকে? সিপিএম এর অভ্যন্তর বয়স নিয়ে একটা বার রয়েছে, সেটা ওস্তাদরা জানেন না। বিমান সেটা আমাদের নিজেদের ব্যাপার। আপনারা তো বিমানদার কেউ বলছেন না আমাদের ব্যাপার, তেমন যদি বলে যে আমাদের বয়সে কোনো বার নেই, তিনি ভুল বলছেন। তাদেরও বার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিমান বসু 85, আমি যতদূর জানি। বসুকে কমিটি লাগে নাকি? তিনি চেয়ারম্যান, মিছিলের সামনের সারিতে হাঁটুন, তিনি আরো বহু বছর হাঁটুন, আমরা চাই তিনি দীর্ঘদিন সক্রিয় থাকুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটি সংগঠন বা রাজনৈতিক দল তার হায়ারার্কি কিভাবে সাজাবে, কাকে কোন দায়িত্ব দেবে, সেটা একান্তই তার নিজের ব্যাপার। তৃণমূল কংগ্রেসে এই নিয়ে মতামত রয়েছে, কিন্তু এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে অমুক বয়স পেরোলেই হয়ে যাবে, যেটা বিজেপিতে হয়। এই বিতর্কটা নিয়ে বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায় খুব দ্রুত শুনিয়ে নেব, কি বলেছেন। পরিবারবাদী, তুষ্টিকরণ আর ক্ষমতাভোগী দল হলে এই ধরনের স্টেটমেন্টটি আসতে থাকে। এর আগে উনি 5 বছর নিজের বয়স কমিয়েছেন,
এখন হচ্ছে 10 বছর বললেন দল চালাবো। আসলে ভাতুষপুত্রের সঙ্গে লড়াইয়ে ভাতুষপুত্র এতদিন দলের হ্রাস নিয়েছে, দলের অর্থের হ্রাস নিয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটুকুও পেতে চায়। সেই নিয়েই যে বিবাদ চলছে, সেই বিবাদের কারণেই তাকে এটা বারবার বলতে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে যখন বারবার বলতে হচ্ছে আমি দল চালাবো, তখন বুঝতে হবে তার ক্ষমতা তার দলেই অনেকটা খর্ব হয়েছে। বেশ, আজকের বিতর্কের শেষ পর্যায়ে এসে গেছি আরো একটা উদাহরণ দিয়ে, একদম বাংলার মানুষ প্রণব মুখোপাধ্যায়, 69 বছর বয়সে জঙ্গিপুর থেকে প্রথমবার লোকসভার সাংসদ। আমি 3 জনকেই 20 সেকেন্ড করে দিতে পারবো, প্লিজ 20 সেকেন্ড করে এই ডিবেটটা। আমার সিম্পল একটা লাইন, আমরা তো বাঙালি, আমরা কোনো নারীর বয়স নিয়ে কোনো পুরুষ এরকম রসিকতা করছে এটাকে আমরা অসভ্যতম বলি। বিজেপির কাছে অবশ্য এটা নতুন কিছু নয়, জগন্নাথ দা যেটা বয়স নিয়ে বললেন, উনি হঠাৎ বয়স কমিয়ে দিয়েছেন, এটাকে অসভ্যতম বলে আমি এটাকে কন্ডেম করছি। বেশ, দেখুন, বয়স কমানো বাড়ানো এগুলোর প্রয়োজনই পড়ে না। যদি একটা মানুষ, যেটা নিয়ে কথা হচ্ছিল যে 86 বছর বয়সে কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারেন, কিন্তু কাউকে বলতে হচ্ছে আমি দল চালাবো, আমি দল চালাবো, তার কারণ তিনি জানেন যে তিনি আর সরকারটা চালাতে পারবেন না। লালকৃষ্ণ আদবানি কেন প্রধানমন্ত্রী হলেন না? বিভাজন হয়ে গেছে। তাহলে লালকৃষ্ণ আদবানি কেন প্রধানমন্ত্রী করলেন না? উত্তর আমার দেওয়ার দরকার নেই, কারণ আমাকে সঞ্চালক লাস্ট 10 সেকেন্ড, আর লাস্ট 10 সেকেন্ড আমি তো আবার বলেছি যে এটা একটা গিমিক। আসলে প্রতিদিনের জীবন যন্ত্রণা, সাধারণ মানুষের অবস্থা, বেহাল স্বাস্থ্য অবস্থা, সিন্ডিকেট রাজ, তৃণমূলের নেতার স্ত্রী বলছে বড় মাথা চড়িতা। বেশ, সেগুলোকে আপনি বলছেন যেগুলো সাইডলাইন করার জন্য। যাই হোক, এই বিতর্কে আজকেই আমাদের ইতি টানতে হচ্ছে বিকেলের বিতর্কে। কিন্তু দেখুন, এরপর আমাদের নজর থাকবে, আশা করি আপনাদেরও থাকবে, তৃণমূলে এই বয়স কত আর কোন বয়সে রিটায়ারমেন্ট, নবীন দেখবে না প্রবীণ দেখবে, এই বিতর্কের রেশ থাকে কিনা। দেখতে থাকুন টিভি 9 বাংলা।